রিয়া তার মোবাইলটা বের করে একটা ফটো তুলে নেয়। আদ্র তো এসব দেখে সাথে সাথেই রাগের চোটে বেরিয়ে চলে গিয়েছিল। রিয়াও সায়নের বলা শেষ কথাটার মতো কোনো সিন ক্রিয়েট না করে সেখান থেকে প্রস্থান করে। তন্নি ফিরে আসে আর রাতুলের সাথে কথাবার্তা বলে। শেষে আয়রা বলে, ভাইয়া এবার যেতে হবে বাসায়, কেউ নেই, আপনি প্লিজ আদ্রকে। হুম অবশ্যই বলে দেব, আমি এখনই আদ্রের অফিসে যাচ্ছি। হ্যাপি? হুম। আয়রা তন্নি বাসায় ফিরে আসে। আদ্র অফিসেই আবার চলে গিয়েছিল, তবে তার মাথায় কি চলছে নিজেও বুঝতে পারছে না। আয়রাকে সে বউ হিসেবে মানেনি ঠিকই, তবে রাতুলের সাথে এভাবে রেস্টুরেন্টে বসে একসাথে দেখাটাও ভালোভাবে হজম করতে পারছে না। তাই সে কাজ ফেলে একভাবে দৃষ্টি অনড় করে বসে আছে। এমন সময় দরজায় কেউ নক করে, আর সে রাতুল। আদ্র, ভেতরে আসবো? রাতুলকে এখানে দেখে বেশ অবাক হয় মানুষটা। কিঞ্চিৎ ভ্রু কুঁচকে সেদিকে দৃষ্টি নেয়। উত্তর সে দেয় না, চুপ করেই থাকলো। দেখে রাতুল ভেতরে চলে আসে আর এসেই চেয়ার টেনে বসে পড়ল। কিরে ভাই, কোথায় মনোযোগ তোর? এভাবে স্ট্যাচু হয়ে আছিস কেন? তুই এখানে এভাবে বলছিস যে? আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? আদ্র নিজের ক্ষোভটা চেপে রাখতে না পেরে প্রকাশ করে ফেলে। তোর তো রেস্টুরেন্টে থাকার কথা আয়রার সাথে। আদ্রের কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে সে কথাটা সহজ স্বাভাবিকভাবে বলেনি, বরং তেড়াভাবেই বলেছে। মানে বুঝছিস না কি? না বোঝার ভং করছিস? আদ্র, কি হলো তোর? তার মানে তুই আমাদেরকে রেস্টুরেন্টে দেখেছিস? কেন গিয়েছিলিস তুই ওখানে? আমাদের ডাকলেই তো পারতি। তোদের প্রেম নষ্ট করি কি করে? হোয়াট আর ইউ ম্যাড আদ্র? আমি পাগল নই, একেবারে সুস্থ স্বাভাবিক একটা মানুষ। এসব কি বললি তুই? নিজে বুঝতে পারছিস? কে বলেছে তোকে এসব? যেই বলুক না কেন, আমি তো নিজের চোখে দেখে আসলাম। চোখের দেখা ভুলও থাকে, আর তুই যা দেখেছিস সেটা হয়নি। আয়রা, ব্যাস আর বলতে হবে না। আদ্র কয়েকটা বাজে কথাও বলে ফেলে আয়রা আর রাতুলকে নিয়ে, অথচ এসব কথা রাতুল এক মুহূর্তের জন্যও ভাবেনি। লজ্জা লাগছে নিজেরই কাছে। সত্যি কথাটা বলার আগে যে আদ্রের কাছে থেকে এতগুলো কথা তাকে শুনতে হবে ভেবে আসেনি। লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। শেষে আর চুপ না থেকে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি বুঝতে পারছি না তুই এসব কি বলছিস, তবে তুই যা দেখেছিস তা সত্যি, আর যা ভাবছিস তা ভুল। আর এই ভুল আর ভ্রম নিয়ে যা কথা শোনালি তুই আমাকে, তোর সামনে আর দাঁড়ানোর মুখ নেই আমার। তোকে বন্ধু ভাই ভাবি, আর আয়রাকে বোন। এসব কথা ভাবা আমার জন্য পাপ। আমি রিয়াকে ভালোবাসি, ওর সাথে সামনে আমার এনগেজমেন্ট হয়ে যাচ্ছে, আর তুই এসব? ছি! তোর কথা শেষ হলে তুই আসতে পারিস এখন। যাচ্ছি, তবে যে জন্য এসেছি তা বলে নি। আমি তোর কোনো কথা শুনতে চাই না, জাস্ট গেট লস্ট। তোকে শুনতে হবে, এই সব জানা জরুরি তোর জন্য। আমাকে আটকাস না। লাস্ট আমার কথাগুলো শোন। কথা দিচ্ছি আর কখনো তোর সামনে আসবো না। বল। আয়রা আমাকে রেস্টুরেন্টে ডেকেছিল এটা বলতে যে তুই জিশানের সুইসাইডটা নিয়ে ওকে দোষ দিচ্ছিস। বিয়ের প্রথম থেকে এই 1 মাস সে সব বলেছে ও আমাকে। আসলে তুই দুবাই চলে যাওয়ার পর থেকে জিশান উগ্র হয়ে যায়, গুন্ডামি করে বেড়াতো ভার্সিটিতে। আমরা না পারতে ওর সঙ্গ দিতে, আর তার এই গুন্ডামি স্বভাবের জন্যই আয়রা তাকে খুব অপছন্দ করত। প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য জিশান আয়রাকে 3 দিন সময় দিয়েছিল, যেখানে একজন
একজন একটা মানুষকে পছন্দই করে না, সেখানে প্রপোজ অ্যাকসেপ্ট করবে কিভাবে? জোর করে আজ যাই হোক, অ্যাটলিস্ট ভালোবাসা তো আর হয় না। ওই 3 দিন সময় শেষ হয়ে 4র্থ দিন পরে জিশান মারা যাওয়ার আগের দিন। ওই দিন সে আয়রার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছিল, তাও জারিফার বার্থডেতে গিয়ে। জারিফা আয়রার ফ্রেন্ড ছিল, আমরা চিনতাম। আমাকে আর সায়নকে মিথ্যা বলে নিয়ে গেছিল ও। সেদিন ধরা পড়ায় জিশানের সব ফাঁস হয়ে যায়, অনেক অপমানিতও হয়। আর আঙ্কেল আন্টিকে ভার্সিটিতে গুন্ডামি করার কথা জানতে পারায় ওকে বকেছিল। এই গোটা বিষয়টা জিশানের ইগোতে লাগে, সহজে নিতে না পারায় সে সুইসাইড করে। এই ঘটনার সাক্ষী আমি আর সায়ন ছিলাম। আয়রা এটাই বলতে গিয়েছিল, আমি যাতে তোকে সত্যটা বলি আর তুই ওর পরিবারের ক্ষতি না করিস, ব্যাস, আর কিছু না। এত সুন্দর গল্প সাজিয়েছিস, সত্যি প্রশংসনীয়। এটা গল্প নয়, বাস্তব। বিশ্বাস করাটা তোর ওপর। রাতুলের কথার মাঝখানে হঠাৎ তার ফোনটা বেজে ওঠে আর সে দেখে রিয়ার ফ্রেন্ড ফোন দিয়েছে। চট করে ফোনটা রিসিভ করলো সে। ওপাশ থেকে যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। দিয়া বলল, রাতুল ভাই, আপনার থেকে এটা আশা করিনি। আপনি কি না শেষে আমার ফ্রেন্ডটাকে ঠকালেন। আমার ফ্রেন্ড খুব কষ্ট পেয়েছে। আপনাকে খুব বেশি ভালোবাসত রিয়া। আপনি ওকে ঠকিয়েছেন এটা মানতে না পেরে হাত কেটে ফেলেছে। শেষে ওকে বেহুশ অবস্থায় পাওয়া গেছে। আঙ্কেল আন্টি ওকে হসপিটালে নিয়ে এসেছেন। এসব করার আগে ও বাড়ির সবাইকে কাঁদতে কাঁদতে বলেছে আপনি ওকে ঠকিয়েছেন, আর তারপর দরজা বন্ধ করে দিয়ে এসব করলো। আপনি কাজটা ঠিক করেননি রাতুল ভাই, ঠিক করেননি। রাতুলের হাত থেকে ফোনটা পড়ে যেতে নিলেও সে সামলে নেয় আর হন্তদন্ত হয়ে আদ্র অফিস থেকে বেরিয়ে যায়। আদ্র অবাক হয়ে সেই দিকে তাকিয়ে থাকলো। যাওয়ার আগে রাতুল যা বলে গেল তা কি সত্যি নাকি মিথ্যে, আর এভাবে হঠাৎ করেই বা কোথায় ছুটে চলে গেল ও। আদ্র রাগ কমলো না, বরং বাড়লো আরও। সে নিজেও জানে না কেন সে আয়রাকে রাতুলের সাথে দেখাটা মানতে পারছে না। না, আয়রার সাথে কথা বলা দরকার। তাই আদ্র অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চলে যায়। আদ্র বাসায় এসে দেখে সব নর্মাল। আয়রা সম্ভবত রান্না ঘরে। নিজের রাগ এতটাই বেড়ে গিয়েছে যে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না দেখে সে রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনেকক্ষণ পর বের হয় আর আয়রাকে ডাকে। ডাকটা অস্বাভাবিক লাগলো আয়রার কাছে। বুঝতেই পারছে কিছু গোলমাল আছে। রান্নাঘরে কাজ শেষ করে গোছগাছ করে আসতে একটু লেট হয়। রুমে ঢুকেই দেখে আদ্র নেই। তাকে ডেকে গেলই বা কোথায়। হঠাৎ করে পেছন থেকে দরজা আটকানোর শব্দ পায় সে, আর সঙ্গে সঙ্গেই ফিরে তাকায়। আরে, দরজা বন্ধ করলেন কেন? খুব সমস্যা হচ্ছে বুঝি? মানে কি? রেস্টুরেন্টে রাতুলের সাথে কি করতে গিয়েছিলে তুমি? আপনি আমার কথা তো বিশ্বাস করেননি। রাতুল ভাইয়ার কথা বিশ্বাস করবেন, তাই ওনাকে জিশান সম্পর্কে কথা বলতে গিয়েছিলাম। কারণ ওই দিন সাক্ষী ছিল ওনারা দুজন। শ্যাট আপ! প্রেম করছিলে? হ্যাঁ, লজ্জা করলো না তোমার এসব করতে? আদ্র রাগের মাথায় জানা তা বলে গেল। আয়রা সব চুপচাপ শুনে নিয়ে বলল, ভাই বোনের সম্পর্ক কোথায় নিয়ে গেলেন আপনি? ছি, ভাবতেও ঘৃণায় গা রিরি করছে। আমি তো এই জন্যেই গিয়েছিলাম যাতে আপনার ভুল ভাঙে। আর আপনি? আমার সাথে তন্নিও গিয়েছিল, ও জানে সত্যটা। তন্নি তো আপনারই বোন, ওকে না হয় জিজ্ঞেস করে নেবেন কেন আমরা ওখানে গিয়েছিলাম। আপনার মতো মানুষের সঙ্গে আজ যাই হোক আমি সংসার করতে পারবো না। আপনি আমাকে বিয়ে করেছেন ঠিকই, তবে বউ হিসেবে মেনে নেননি কখনো। প্রতিশোধ নিতেই এসব করেছেন। আপনার জানাই ভুল ছিল। কিসের জন্য আমার সাথে এমন করছিলেন তা জানতেই আমি 1 মাস আপনার জানাই তা সহ্য করে গিয়েছিলাম। আর না, আমি আজই
বাবার বাসায় চলে যাব। আমার শেষ ঠাঁইটুকু ওখানেই অবশ্যই মিলবে, না মিললে রাস্তায় পড়ে থাকবো। তাও আপনার মতো চিফ মেন্টালিটির মানুষের সাথে থাকা কোনো মানে হয় না। ডিভোর্স পেপারটা যথাসময়ে পেয়ে যাবেন মিস্টার আদ্র, ভালো থাকবেন, আসি আমি। আয়রার এত খারাপ লেগেছিল যে তৎক্ষণাৎ ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি ছেড়ে বের হয়ে যায় সে। তন্নি সেখানে উপস্থিত ছিল না বলে কিছুই জানতে পারল না। আদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আয়রার চলে যাওয়ার পানে তাকিয়ে ছিল। এমন সময় পেছন থেকে কারোর ডাক পায়, সে সেদিকে তাকায় আর দেখে তন্নি। মনে মনে নাম জপ করতেই সে এসে হাজির, দেখে ভালোই হলো। তন্নি আদ্রকে দেখে বলল, আরে ভাই তুই কখন এলি? আদ্র মাথা চুলকে স্থির হয়ে জবাব দেয়, এই একটু আগে। তুই কোথায় ছিলি? আমার রুমে ফোনে কাজ করছিলাম। ও আচ্ছা, কেন খুঁজছিলিস নাকি আমাকে? হ্যাঁ, না মানে। আরে কি মানে করছো? ভাবি কোথায়? চলে গেছে। কি চলে গেছে মানে? এসব কি বলছো ভাইয়া? কোথায় গেছে? ওই আসলে কি আসলে ভাবি, এই ভাবি। তন্নি ডেকে ডেকে উপরতলা নিচতলা সব তন্ন তন্ন করে খুঁজে দেখলো কোথাও নেই আয়রা। সাড়াও দিচ্ছে না। অবশ্য থাকলে তবে তো সাড়া দেবে, যেখানে মানুষটাই নেই সাড়া মিলবে কোত্থেকে? তন্নি শেষ কোথাও না পেয়ে হয়রান হয়ে আদ্রের কাছে যায় আর বলে, ভাইয়া ভাবি কোথায় গেছে? এই একটু আগেও তো রান্নাঘরে ছিল, আমি আর ভাবি রান্না করছিলাম। আমার ফোন এলো আর আমাকে ভাবি যেতে বলল। এইটুকু সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল ভাবি? তার আগে তুই আমাকে বল, তুই কি আয়রার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলিস আজ? হ্যাঁ, কেন গিয়েছিলিস? তোমাকে কেন বলবো? না বললে আয়রাকেও খুঁজে পাবি না। মানে কি? তন্নি বোকা বনে গেল যেন। মানে সেটাই যেটা আমি বলছি। সো তুই আমাকে আমার প্রশ্নের জবাব দে, তাহলে তুইও তোর প্রশ্নের জবাব অটোমেটিক্যালি পেয়ে যাবি। ওকে ফাইন বলছি। আসলে আমি আজ সকালে ছাদে তোমাদের কথোপকথনগুলো শুনেছি। শেষে তুমি চলে যাওয়ার পর আমি ভাবের সাথে কথা বলি। অতঃপর সকাল ঘটনা আস্তে আস্তে খুলে বলে তন্নি। সব শুনে আদ্র স্তব্ধ হয়ে যায়। তুইও মিথ্যা বলছিস তাই না? রাতুলের সঙ্গে নিশ্চয়ই আয়রার অন্য কোনো সম্পর্ক আছে, নইলে ও আমাকে না বলে গেল কি করতে? আর তোকে তো আমি দেখিনি, তার মানে তুই মিথ্যা বলছিস। আমি মিথ্যা কেন বলতে যাব? আর রাতুল ভাইয়ার সাথে ভাবি? ছি ভাইয়া, এসব কি করে ভাবতে পারলে তুমি? জানি না, তবে আমি জানি তুই মিথ্যা বলছিস। আর তুই সেটাই বলছিস যেটা আয়রা আর রাতুল তোকে বুঝিয়েছে। জিশানের মৃত্যুতে আয়রারই দোষী। আমি বিন্দু পরিমাণও মিথ্যা বলিনি। উল্টা রাতুল ভাইয়া নিজে ভাবিকে নিজের বোন বলেছে। আর তুমি কি বলছো? এসব মাথা ঠিক আছে তোমার? জিশান ভাইয়ার কথাগুলো একদম সত্য, নইলে তুমি সায়ন ভাইয়াকেও জিজ্ঞেস করতে পারো। সায়ন কিভাবে জানবে? সায়ন তো রেস্টুরেন্টে ছিল না তো কি হয়েছে? সেদিনের ঘটনায় তো রাতুল ভাই আর সায়ন দুজনেই উপস্থিত ছিল। সো দুজনেরই জানার কথা, রাইট? তুমি ওনাকে জিজ্ঞেস করো, জেনে নাও সত্যটা কি। ওকে ওয়েট। আদ্র সায়নকে ফোন দেয়, তবে ওর ফোন বন্ধ বলছে বারংবার। তন্নি সেটা বুঝতে পেরে এবার মরিয়া হয়ে উঠল আয়রা কোথায় আছে তা জানতে। প্লিজ তুমি আমাকে বলো ভাবি কোথায়? উপযুক্ত সময় তো হয়নি, উত্তর কিন্তু পাইনি আমি। ওয়েট ভাইয়া, তোমাকে কে বলেছে আমরা যে রেস্টুরেন্টে আছি? আদ্র মুখ ফসকে বলে দেয়, সায়ন বলেছে। তন্নি যেন বিশ্বাসই করতে পারছে না। কি বলেছে তোমাকে? কই কিছু না। তার মানে এসব তোমাকে উনিই বলেছেন তাই না? এসব কেন করলেন উনি? সায়ন কিছুই করেনি।
আচমকা তন্নি তার মাথায় আদ্রের হাত দিয়ে বলে, কসম আল্লাহর, বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যি বলছি। ভাবির সাথে রাতুল ভাইয়ার ওই রকম কোনো সম্পর্কই নেই। আর ভাবি আর আমি এই জন্যই গিয়েছিলাম যাতে তুমি ভুল ভেবে ভাবির পরিবারের কোনো ক্ষতি না করো। ভাবি কোনো দোষ নেই। রাতুল ভাই, সায়ন ভাই আর ভাবির ফ্রেন্ড জারিফা এই ঘটনার সাক্ষী ছিল বলেই ভাবি সেখানে ওনাদের ডেকেছিল। কিন্তু রাতুল ভাই সায়ন ভাইয়ের আসার নাম শুনেই রেগে যায়। তাই আমি ওনাকে ফোন দিয়ে নিষেধ করে দিয়েছিলাম যাতে উনি আর না আসে। আর সেই উনি কি না এইসব কথা বলল তোমাকে? ছি, আমি বিশ্বাসই করতে পারছি না। উনি এত খারাপ? আদ্র এবার চুপ হয়ে যায় পুরোপুরি। এবার তো বিশ্বাস হলো। এখন প্লিজ ভাইয়া বলো না, ভাবি কোথায়? আয়রা চলে গেছে বাড়ি ছেড়ে। তন্নি যেন অবাকের চূড়ান্তে পৌঁছালো। তার মানে আমি আসার আগে তুমি এইসব কথা ভাবিকে বলে দিচ্ছিলে? হ্যাঁ। কি করলে তুমি এটা ভাইয়া? আমি তো, একজন তোমাকে কিছু একটা বলল আর তুমি সেটা বিশ্বাস করে নিলে? রাতুল ভাই আর সায়ন তো বন্ধু ছিল, উনি এমনটা কেন করলো? আদ্র কিছুদিন আগে তাদের দুজনের মধ্যে হওয়া ঘটনাটা সব খুলে বলে। তন্নি তাচ্ছিল্য হাসি হেসে বলে, এ কেমন বন্ধুত্ব তোমাদের? এবার আমি বুঝতে পেরেছি সব। হয়তো আমি নিষেধ করার আগেই উনি ওখানে চলে গিয়েছিল আর আমাদের সব কথা শুনে নেয়। রাতুল ভাইয়ের উপর রাগ থাকায় প্রতিশোধ নিতে গিয়ে তোমাকে ফোন দিয়ে উল্টোপাল্টা বলেছে যাতে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এ কেমন মনুষ্যত্ব ওনার? রাতুল আমার কাছে এসেছিল। কখন? আমি অফিস থেকে আসার আগে। আর আমিও সায়নের কথা শুনে রাতুলকে বাজে কথা বলেছি। তন্নি একপাশে বসে হাই হাই করে কপাল চাপড়াতে থাকলো। সায়ন কাজটা মোটেও ঠিক করেনি। তার একটা বানোয়াট মিথ্যার জন্য দুজন মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আদ্রের। হঠাৎ করে রাতুলের উঠে চলে যাওয়ার কথাটাও মনে পড়ে আদ্রের। আর রাতুল আমাদের কথার মাঝে হঠাৎ করেই ছুটে কোথায় যেন চলে গিয়েছিল। ওকে দেখে স্বাভাবিকও মনে হয়নি আমার। আচমকা চলে যাওয়ায় আমি আরও রেগে গিয়েছিলাম। তন্নি বিপদের আশঙ্কা পেয়ে বলল, এভাবে হঠাৎ কোথায় গেল? তুমি রাতুল ভাইয়াকে কল দাও। যদি নিজের ভুলের একটুও অনুশোচনা বোধ থাকে তো কল দাও। আদ্র সম্মতি জানায় আর সঙ্গে সঙ্গেই রাতুলের নাম্বারে কল দেয়। রাতুল অস্থির হয়ে ছুটে হসপিটালে চলে গিয়েছিল। আদ্রর কল দেখে সঙ্গে সঙ্গে রিসিভ করে ধরা গলায় বলে, ভাই, রিয়া হসপিটালে ভর্তি, ও হাত কেটে ফেলেছিল। সায়ন তোর মতো রিয়াকেও আমার আর আয়রা ভাবির নামে উল্টোপাল্টা বুঝিয়েছে, আর রিয়া সেটাকে সত্য ভেবে নিয়ে নিজের ক্ষতি করতে চেয়েছিল। ও, তোকে কেন বলছি, তুই তো আমাকেও বিশ্বাস করবি না। আমার কথা বলার মতো এনার্জি নাই রে রাখি। রাতুল ভাঙা গলা স্পষ্ট জানান দিচ্ছে খুব সম্ভবত ও কান্না করেছে। তার মানে সায়ন শুধু তাকেই কল দেয়নি, বরং রিয়াকেও এ ব্যাপারে জানিয়েছিল। আর তারা কিনা সেটাকেই সত্য মেনে জানায় তা করে যাচ্ছিল। কতটা জঘন্য এই সায়ন! রাতুলের এসব কথা শুনে মুহূর্তের মধ্যে ভীষণ রাগ উঠে গেল আদ্রের। হঠাৎ এভাবে তাকে রেগে যেতে দেখে তন্নি বলে, কি হয়েছে ভাইয়া? সায়ন নাকি রিয়াকেও ভুল বুঝিয়েছে আর সেটাই সত্যি সত্যি মনে করে রিয়া হাত কেটে ফেলেছে, এখন হসপিটালেও। তন্নি কি বলবে বা কি রিয়াক্ট করবে নিজেও বুঝতে পারছিল না। আদ্র রেগে বলল, এখন যদি আমি সায়নকে সামনে পেতাম তাহলে আর কচুর মাথা করতে। একজন একটা বলল পর সেটাকেই সত্য মানতে হবে? হ্যাঁ, কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই তোমাদের? হ্যাঁ, যে এই আকাম করেছে তার তো ফোনও বন্ধ, কি করবে তার এখন? হ্যাঁ, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। রিয়ার কি অবস্থা কে জানে। এটা তো সত্যি রাতুল রিয়াকে খুব ভালোবাসে। আমার ওখানে যাওয়া দরকার। চলো, আমাকেও ভাবিদের বাড়িতে ড্রপ করে দিও। চল কুইক। রাতুলকে হসপিটালে দেখে রিয়ার বাবা মা ক্ষুব্ধ হয়ে তার কাছে এসে বলল, তুমি তুমি কি করতে এসেছো এখানে? আমার মেয়ের মরা লাশ দেখতে?
আন্টি চুপ থাকো, একটা কথা বলবে না তুমি। এতদিন ভালোবাসার নাটক করে শেষে কিনা আমার মেয়েটাকে ঠকালে। আঙ্কেল আন্টি আপনারা আমার কথাটা তো শুনুন, আপনারা ভুল ভাবছেন। তোমার কোনো কথা শুনতে চাই না, আর না তো কখনো আমার মেয়ের আশেপাশে তোমাকে দেখতে চাই। চলে যাও তুমি এখান থেকে। এমনিতেই যা করার করেছো। আর না, আমাদের মেয়ের আর কোনো ক্ষতি হোক তাও তোমার জন্য তা আমরা চাই না। তাই ভালো হয় তুমি এখান থেকে চলে যাও এখান থেকে। রাতুল অনেক আকুতি মিনতি করে রিকোয়েস্ট করলো, কিন্তু রিয়ার বাবা মা কেউই তার কথা শুনল না। না পারতে হসপিটাল থেকে বের হয়ে যায় রাতুল। মনে এক বিশাল কালো মেঘ জমেছে। মেঘে মেঘে ঘর্ষণের ফলে ক্রমশই ধেয়ে আসছে এক বৃষ্টি, যার নাম মন খারাপের বৃষ্টি। এই এক্ষুনি যেন টুপ করে এক ফোঁটা পানি কোনা গড়িয়ে পড়ল বলে। চোখের কোণে পানি টইটুম্বুর হয়ে আন্দোলন শুরু করেছে কিনা তাকে আর ঠেকানো কার সাধ্য। শায়ান শুধু রাতুলের খারাপ চাইছিল। আদ্রের সাথে ও যে না চাইতেও খারাপ হয়ে গেল তা ভেবে কষ্ট লাগছিল সামান্য। তবে রাতুলের নামটা মাথায় আসতেই থরথর করে রাগে সমস্ত শরীর কাঁপতে শুরু করে। রাগে বসে খুঁজতে থাকে সায়ন। আর অসাবধানতাবশত গাড়ি চালাতে গিয়ে হঠাৎই অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্ট করে বসল সে। সায়নকে সেই হসপিটালে অ্যাডমিট করা হয় যেখানে রিয়াও ছিল। কেউ কারোর মুখদর্শন পায়নি এখনও অবধি। আদ্র হসপিটালে নাম রাতুলের কাছে জেনে নিয়ে সেখানে আসে, আর দেখতে পায় রাতুল মুড খারাপ করে হসপিটালের বাইরে পায়চারি করতে ব্যস্ত আছে। সে তার সামনে এসে বলে, রিয়া কোথায়? আদ্রকে দেখে জাপটে ধরে রাতুল আর বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকে। আদ্র স্তব্ধ খেয়ে গেল। এত বড় ছেলে কি না কান্না করছে? এই কান্না তার ভালোবাসার বহিঃপ্রকাশ নয় তো? রাতুল, কন্ট্রোল ইয়োরসেলফ। কীভাবে নিজেকে কন্ট্রোল করব? তুই বলতে পারিস? রিয়ার বাবা মা আমাকে ভুল বুঝেছেন, আমাকে চলে যেতে পর্যন্ত বলে দিয়েছেন এখান থেকে। ওয়েট, কুল ডাউন, কিচ্ছু হবে না, চল আমি রিয়াকে দেখাবো। আঙ্কেল আন্টি আমাকে দেখলে আবার চটে যাবে। তুই যা, দেখে আয়। একা যাব না, সায়নের দোষ ছিল, তোর না, চল তো। আদ্র জোর করে রাতুলকে নিয়ে ভেতরে ঢোকে। এদিকে আয়রাকে হঠাৎই আসতে দেখে রাশেদা চেঁচিয়ে সবাইকে ডেকে বলে, আরে কোথায় সবাই, দেখে যাও কে এসেছে। অনুপমা বলে, কে? আরে আয়রা তুই? আয়রা মা চাচির পায়া ধরে সালাম করতে নেয়, তারা তাকে বাধা দেয় আর বুকে টেনে নেয়। বড় আদরের আয়রা। আয়রার বিয়ে হওয়ার সে এ বাড়ি থেকে চলে যাওয়ার ফলে বাড়িটা কেমন শূন্য হয়ে থাকে, ফাঁকা ফাঁকা লাগে সব। সর্বদা মনে হয় কিছু একটা যেন নেই। কেমন আছো তোমরা? এই তো, তুই চলে এসেছিস, এখন আরও বেশি ভালো আছি। তুই কেমন আছিস বল? আছি। আয়রা সন্তর্পণে মন খারাপ লুকানোর চেষ্টা করছিল, কিন্তু সফল হলো না। কথায় আছে না, মা সন্তানদের মনের কথা মুখে এক চাহনিতে ধরে ফেলতে পারেন, তাই হলো। আয়রা, কি হয়েছে বলতো? মুখটা এমন শুকিয়ে রেখেছিস কেন রে? কই না তো মা, মিথ্যা বলছিস। একদম না। তুই একা এসেছিস? আদ্র কোথায়? কেন? আমি কি আসতে পারি না? পর করে দিয়েছ? রাশেদা আয়রার গালে হাত রেখে বললেন। মেয়ে বলে কি, কেন আসতে পারবি না? এটা তো তোর বাড়ি, আমরা না করার কে রে? আয়রা নিজেকে আর সামলাতে না পেরে হু হু করে কেঁদে ওঠে। অনুপমা আর রাশেদা থ হয়ে যায়। বুঝতে বাকি রইল না, কিছু তো একটা অবশ্যই হয়েছে, কিন্তু কি সেটা ঘাবড়ে যান দুজনেই। আয়রা, কি হয়েছে তোর? তুই তো এত সহজে কান্না করার মতো মেয়ে না। সব লুকোতে গিয়ে প্রকাশ করে ফেলেছে বুঝতে পেরে আয়রা বলল, তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই তো খারাপ লাগছিল, এই জন্য কাঁদতে হয়। অনুপমা আবারও চোখে
তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, আমার কেন যেন মনে হচ্ছে তুই কিছু গোপন করছিস। আহ ভাবি, কি শুরু করলেন? দেখি আয়রা, তুই আমার সাথে আয়। দূর থেকে এসছিস মা। মেয়ের জবানবন্দি দেওয়ার পালা পরে করিস। রাশেদা আয়রাকে তার রুমে নিয়ে যায়। তুই এখানে বিশ্রাম কর, আমি ঠান্ডা পানি নিয়ে আসছি। আচ্ছা। রাতুলকে আবার হসপিটালে দেখে রাগী চোখে তাকায় রিয়ার বাবা মা। তবে এবার রাতুলের সঙ্গে আদ্রকেও দেখল। তুমি আবার এখানে কেন এসেছো? আদ্র রাতুলকে কিছু বলতে না দিয়ে বলে, আঙ্কেল আপনারা একটু শান্ত হন, আপনাদেরকে আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। বন্ধুর হয়ে সাফাই গাইতে এসেছো, আর এদিকে তোমার এই বন্ধু আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের নামে ঠকিয়েছে। না আন্টি, ভুল জানেন আপনারা। কি বলতে চাও তুমি? শুনুন। অতঃপর আদ্র সব কিছু প্রথম থেকে সুন্দরভাবে খুলে বলে। রাতুল পুরোটা সময় চুপ করে নিচের দিকে তাকিয়েছিল, ভদ্র ছেলের মতো। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে ফুঁসছে সে, কিন্তু বাইরে রিয়ার জন্য কষ্টটা প্রকাশ পাচ্ছে। সায়ন এমন কিছু করতে পারে সে ভাবেনি। বন্ধুর নামে কালসাপ একটা, যে কোনো সময় ছোবল মারতে প্রস্তুত থাকে। রিয়ার বাবা মা সব শুনেও বিশ্বাস না করতে চাইলেও রাতুল রিয়ার ফোনে সায়নের নাম্বার থেকে আসা মেসেজটা দেখালে তাদের কিছুটা বিশ্বাস হয়। আদ্র বলে, ইনফ্যাক্ট সায়ন আমাকেও একই কথা বলেছিল, আর আমিও সেটাকে বিলিভ করে রাতুলকে কথা শুনিয়েছিলাম, আর আমার স্ত্রীকেও। রিয়ার ফ্রেন্ড যখন রাতুলকে ফোনে বিষয়টা ইনফর্ম করে, তখন রাতুল আমার অফিসেই বসা ছিল। কল পেয়ে ও ছুটে আসে। এর ফলে আমিও ওর উপর আরও রেগে যাই। বাসায় গিয়ে আমি আমার আয়রাকে বকাবকি করি, আর ও কি? আসলে আঙ্কেল, আয়রা আমাকে ভুল বুঝে ওর বাবার বাসায় চলে গিয়েছে। আদ্রের অপরাধীর ন্যায় বিমূঢ় হয়ে কথাটা বলল। ঠোঁটের কোণে লেগে আছে এক রাশ আফসোসের বার্তা। রিয়ার মা বাবা গভীরভাবে বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে বলেন, কিন্তু সায়ন তো তোমাদের সাথে এমন করলো কেন? ও তো তোমাদের বন্ধু ছিল, তাই না? এ কেমন বন্ধুত্ব তোমাদের? এই কথার প্রতি উত্তরে বলার মতো কোনো কিছুই খুঁজে পেল না আদ্র আর রাতুল। দুজনেই চুপ থাকলো শুধুমাত্র। তন্নিকে কিছুক্ষণ পর আসতে দেখে এবার ভারী অবাক হয় আয়রার মা অনুপমা। তন্নি ভালো মন্দ জিজ্ঞেস করা শেষ করে ও বিষণ্ণ মন নিয়ে বলে, আসলে ভাইয়ার সাথে ভাবির একটু মনোমালিন্য হয়েছিল, তাই বলে ভাবি এভাবে এখানে চলে আসবে আমি জানতাম না। একটু আগেই ভাই আমাকে জানায়। ও এই ব্যাপার? আমিও আজ করতে পেরেছিলাম অবশ্য, কিন্তু আদ্র কোথায়? ভাইয়ার এক ফ্রেন্ডের সমস্যা হচ্ছে, তাই ও হসপিটালে গেছে। সমস্যা সলভ হলেই চলে আসবে। আয়রা উপরে আছে। আচ্ছা আমি তাহলে যাই কেমন? সবটা শুনে নেয় রাশেদা। আর অনুপমা চলে যেতেই তন্নিকে যাওয়ার পথে আটকায়ে চেপে ধরে এই প্রশ্নগুলো নিয়ে। কারণ তন্নির কথাতেও কেমন ঘাপলা লাগলো রাশেদার কাছে। দেখো, কোনো মিথ্যে কথা বলবে না। আমার এখনও মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। ভুল বোঝাবুঝির কারণে আয়রা এখানে চলে আসবে আমার মনে হয় না। সত্যি করে বলো তো ব্যাপারটা কি? তন্নি ভেবে পায় না এখন সে কি বলবে। শেষে গিয়ে তন্নি পুরো ঘটনাটা বলতে বাধ্য হয়। সব কিছু শোনার পর রাশেদার মাথায় হাত। রিয়াকশন দেখে তন্নিও কিছুটা ভয় পেয়ে যায়। প্লিজ আর কাউকে কিছু জানাবেন না, তাহলে ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাউকে বলবো না ঠিক আছে, কিন্তু আদ্র আর আয়রা দুজনের মধ্যে এতদিন ধরে এইসব চলছিল, আয়রা তো কখনো আমাদের জানালো না। আসলে ভাবি নিজেই এটা সমাধান করতে চেয়েছিল তো, তাই আমি এজন্যই বুঝেছিলাম আয়রা এত সহজে ভেঙে পড়ার মেয়ে না। নিজের থেকে প্রচণ্ড কঠোর ও
নিজের ব্যাপারে। ছোট থেকেই ওর এই স্বভাবটা চলছে। কখনো নিজের সমস্যাগুলো কাউকে বলতে চায় না, নিজেই নিজের সমস্যার সমাধান করত। কিন্তু এখন তো এটা সংসার জীবনের ব্যাপার, এক্কা দোক্কা খেলা নয়। আদ্র আর আয়রা সম্পর্কে স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ভালোবাসা থাকা। সেই ভালোবাসাই তো আমি দুজনের মধ্যে কারোর কাছেই দেখতে পাচ্ছি না। কিভাবে বাকি জীবন সংসার করবে এরা দুজন, বলতে পারো তুমি? অ্যাট লাস্ট দেখবে বিচ্ছেদ পর্যন্ত চলে গেছে এই সম্পর্কটা। আঁতকে ওঠে তন্নি। না না, এসব কি বলছেন? আমার মন বলছে যত যাই হোক ওরা দুজন দুজনকে ভালোবাসে। বিন্দু পরিমাণ হলেও ভালোবাসা আছে দুজনের মধ্যে। এই কথার প্রমাণ কিভাবে করবে তুমি? তন্নির মাথায় ঝটপট একটা বুদ্ধি উদয় হলো। একটা আইডিয়া পেয়েছি। কি? রাতুল কিছুক্ষণ পর বলে, ভাই, আয়রার কাছে তোর যাওয়া উচিত। রাগ ভাঙিয়ে নিয়ে আয় ওকে। খুব ভালো একটা মেয়ে ও, সত্যি বলছি। ওকে ভালোবাসলে তুই ঠকবি না। দিশানের মৃত্যুতে ওর কোনো হাত ছিল না, ও নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী। যাব। আমাকে তো যেতেই হবে। ভুল করে এসেছি এতদিন আর না। আদ্র এক পর্যায়ে কথার পিঠে কথা উঠতেই প্রচণ্ড রেগে যায় আর সায়নকে কল দেয়। এতক্ষণ সে বহু কষ্টে রাগ সামলে যতটা সম্ভব শান্ত হয়ে রিয়ার বাবা মার সাথে কথা বলে রাতুলের ব্যাপারটা সলভ করার চেষ্টা করছে। কারণ সত্যটা জেনে সেও রাতুলকে কথা শুনিয়েছিল। বন্ধুর বিপদে পাশে থাকা নৈতিক দায়িত্ব। দুঃখের সময় যে বন্ধুটি পাশে নেই তাকে সুসময়ে বা আর কি প্রয়োজন? বন্ধু মানেই সুখে দুঃখে পাশে থাকার অপর নাম। এই সায়নকে পেলে আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। এই কাজের জন্য ওকে অনেক পোহাতে হবে। আদ্র ফোনটা বের করে সায়নকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে আগের ন্যায় ফোন বন্ধ বলে যাচ্ছে। কিছুক্ষণ পর সেই নাম্বারটি অর্থাৎ সায়নের নাম্বার থেকে কল এলো। সায়নের বোন জানায় সে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে। রাতুল আর আদ্র দুজনেই হতভম্ব হয়ে যায়। রাগটা উধাও হয়ে যায়। আর মনে হতে থাকলো এই বুঝি ভুল শুনেছে। সায়নের বোন কথা বলতে বলতে সামনে অগ্রসর হচ্ছিল, আর নিচ থেকে চোখ তুলতেই আদ্র আর রাতুলকে দেখতেই থমকে গেল। আদ্র আর রাতুলেরও সেম দৃষ্টি। ভাইয়া, আপনারাও এই হসপিটালে? আমার ভাইয়াও তো এখানেই আছে। কোথায়? আসুন না আমার সাথে। দুজন এক পাও নড়ল না দেখে সায়নের বোন বলল, কি হলো ভাইয়া? ওর মুখও দেখার ইচ্ছা নেই যা করেছে সায়ন আমাদের সাথে। কি কি করেছে ভাইয়া? সায়নের কুকীর্তি সব কিছু সায়নের বোনকে জানাতেই সে হাহুতাশ করতে থাকে। কেঁদেই দেয় মেয়েটা। ভাইয়ার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ভাইয়া। ও ওর কৃতকর্মের সাজা সাথে সাথেই পেয়ে গেছে। ওই যে কথায় বলে না, অন্যের জন্য কুয়ো খুঁড়লে সেখানেই আগে নিজেকে পড়তে হয়, আমার ভাইয়ারও তাই হয়েছে। অ্যাক্সিডেন্ট করে পায়ের অবস্থা খুব খারাপ। একটা বার অন্তত চোখের দেখা তো দেখতে আসুন ভাইয়া, প্লিজ। সায়নের বোনের আকুতি মিনতি দেখে দুজনের মন কিছুটা নরম হয়, আর তারা সায়নকে দেখতে আসে। দু পাই ক্ষত বিক্ষত হয়ে গেছে, ব্যান্ডেজ করে বেঁধে রাখা হয়েছে। সায়ন তার বন্ধুদের দেখে প্রথমে অবাক হলেও পরে লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে। চোখ তুলে তাকানো সেই সাহস যে তার আর অবশিষ্ট নেই। আদ্র আর রাতুলও দেখে চলে আসতে নেবে সায়ন পেছন থেকে বলে ওঠে, আমাকে মাফ করে দিস তোরা, আমি ভুল করেছি। হা হা, ভুল? এটাকে অন্যায় বলে বুঝলি? তোর এই কাজের জন্য আমাদের সাথে কি হয়েছে জানিস? কি হতে পারে ধারণা করেছিস তুই? হ্যাঁ হ্যাঁ, শুধু তোর জন্যই আজ রিয়া হসপিটালে। ওর জন্যই এখানে এসেছি, না হলে আমরা আর কোনো দিন তোর মতো স্বার্থপরের মুখও দেখতাম না। সায়ন সব চুপচাপ শুনে বলল, আমি মানছি আমি অন্যায় করেছি, আর সেই অন্যায়ের শাস্তিও আমি পেয়েছি। এই দেখ, আমি হয়তো আর হাঁটতেও পারবো না। তোদের সাথে যা করেছি তাতে তোরা আমাকে দেখতে এসেছিস, এটাই আমার কাছে বড় পাওয়া।
আমার মুখ আর দেখতে চাইবি না জানি, ক্ষমা করতে বলবো না আমাকে, শুধু এটুকুই বলি অনেক অনেক ঘৃণা করিস আর অভিশাপ দিস, আমি তোদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না। আসলে আমি খুবই স্বার্থপর রে। রিয়ার জ্ঞান ফিরলে রিয়ার মা তাকে দেখতে যায় আর রাতুলের জন্য কাঁদতে থাকলে সব কিছু বলেন তিনি। সব ঘটনা শুনে রিয়া যেন বিশ্বাস করতে কষ্ট হলো। রিয়ার বাবা ডাক্তারের সাথে কথা বলে আসছিলেন, এমন সময় রাতুল আদ্রকে একটা মেয়ের সাথে কোথাও যাচ্ছে দেখে তিনিও পেছন পেছন যান আর গিয়ে দেখেন সায়ন সেখানে। সব কথা শুনে তিনি আর সায়নকেও দেখেন। শেষে রিয়ার কাছে যান আর বলে, মারে, যার মিথ্যা কথা শুনে তুই নিজের ক্ষতি করতে চেয়েছিলিস, গিয়ে দেখ ওই ছেলে এখন নিজেই অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে। রিয়ার বাবা মা আর রিয়াও সেখানে উপস্থিত হয়। সায়ন সবার কাছে ক্ষমা চায়। আসলে নিজে থেকেই সে তার করা কাজের জন্য ভীষণ অনুশোচনা আর অনুতপ্ত বোধ করছিল। উপস্থিত সবাই চুপ। এমন সময় আদ্রের ফোনে একটা কল আসে। কে কল দিয়েছে দেখে সে সঙ্গে সঙ্গে রিসিভ করে আর অপর প্রান্ত থেকে ভেসে আসা সকল কথা শুনে আদ্রর হাত থেকে অটোমেটিক্যালি ফোনটা পড়ে যায়। আদ্রকে কলটা তন্নিই করেছে। কল রিসিভ করার পর তন্নি বলে, ভাইয়া তুমি কি করেছো এটা? আমি আসার পর জানতে পারছি ভাবি নাকি এসে অনেক কান্নাকাটি করেছে, তারপর যে রুমে ঢুকেছে এখনও আর কোনো সাড়া শব্দ নেই। সবাই মিলে অনেক ডাকাডাকি করেছি কিন্তু কোনো রেসপন্স পেলাম না। আমার অনেক ভয় হচ্ছে রে ভাইয়া, ভাবি যদি রাগ করে নিজের ক্ষতি করে ফেলে তাহলে কিন্তু তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। আমার খুব টেনশন হচ্ছে, এবার তুমি কি করবা তুমি জানো। এটা শুনে আদ্রের হাত থেকে ফোনটা অটোমেটিক্যালি পড়ে যায়। সবার বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছে। রাতুল এগিয়ে আসে, কী রে আদ্রকে ফোন করেছিল আর কি বলল? আমাকে এক্ষুনি যেতে হবে, দেরি হলে পর অনেক ক্ষতি হয়ে যেতে পারে, আমি আসি। আরে আদ্র বলে যা তো। আদ্র দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। রাতুল বিষয়টা কিছুটা আঁচ করতে পেরে সায়নের দিকে রেগে তাকায়। সায়নও চোখাচোখি হয়ে যায়। চোখ নামিয়ে নেয় সায়ন আর রাতুল রেগে সেখান থেকে বের হয়ে যায়। তন্নিকে আসতে দেখে আয়রা খানিকটা চমকায়। অন্যদিকে দৃষ্টি নিয়ে সে একইভাবে তাকিয়ে থাকে। মনের আকাশে কালো মেঘে পরিপূর্ণ। তন্নি আয়রার পাশে বসে শীতল কণ্ঠে বলে, ভাবি, হ্যাঁ, ভাইয়ের ওপর রাগ করেছ? যেখানে কোনো অধিকারই নেই, প্রেম ভালোবাসা নেই, সেখানে রাগ করার নিতান্তই বোকামি। তুমি চলে আসার পর ভাইয়া আমাকে সব বলেছে। প্রথমে জিশানকে নিয়ে দোষারোপ করেছে আর এখন রাতুল ভাইয়াকে নিয়েছি। ও, তোমাকে তো বলা হয়নি। আসলে ভাবি, ভাইকে ভুল বুঝিয়ে দিয়েছে সায়ন ভাইয়া। মানে? শোনো তাহলে। সায়নের ব্যাপারটা সমস্তটা একে একে বর্ণনা করলো তন্নি। আয়রা সব শুনে আঁতকে উঠল। তবে তার খারাপ লাগছে রিয়ার জন্য। রাতুল ভাই আমাকে সাহায্য করতে এসে নিজেই অপদস্থ হলেন আর রিয়া হসপিটালে। মানে এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ? তা এদের কি করে বন্ধু বলে, যে বন্ধু হয়ে অন্য বন্ধুর খারাপ করতে একবারও ভাবে না? বিন্দু পরিমাণও রাগ হয় আয়রার। রাগে নাকে ডগা লাল বর্ণ ধারণ করে আছে। শান্ত হও, ভাইয়া তো ওখানেই গেছে। ও আচ্ছা, ভালো। কি ভাবলে? দেখো তন্নি, আমার মনে হয় না তোমার ভাই আমার সাথে হ্যাপি থাকতে পারবে। তাই বেটার এটাই হয় যে আমাদের বিচ্ছেদ হয়ে যাক। তাছাড়া তোমার ভাইয়ের তো আমার ওপর বিশ্বাসই নেই। যে সম্পর্ক বিশ্বাস নামক গুরুত্বপূর্ণ খুঁটিটাই শক্ত না, সেই সম্পর্কে আর এগোনো ঠিক হবে না। তন্নি অনেকভাবে মানানোর চেষ্টা করে কিন্তু আয়রা একেবারেই নারাজ। আচ্ছা, তুমি কি ভাইয়াকে ভালোবাসো? এই প্রশ্নের উত্তরটা আয়রারও জানা নেই। তবে এতগুলো দিন তাহলে সে কি শুধুমাত্র আদ্রের সাথে কারণ জানতে
ছিল নাকি অন্য কোনো কারণও আছে? আসলেই কি সে আদ্রকে ভালোবাসে নাকি না? কোনটা? দোটানায় পড়ে আয়রা জবাব দেয়, হয়তো ভালোবাসি, হয়তো ভালোবাসি না। যে কোনো একটা বলতে হবে। আমাকে একটু একা থাকতে দেবে তন্নি? মাথা যন্ত্রণা করছে। রাশেদা সব শুনে বলল, তন্নি নিচে এসো একটু। আয়রা ভয় পেয়ে ধড়ফড়িয়ে উঠে তার চাচির এ ব্যাপারে কিছু শুনল কিনা জেনে। তন্নি এটা দেখে বলে, বসো এখানে, রিল্যাক্স। ওনারা কিছুই জানেন না। ফ্রেশ মাইন্ডে তুমি এখনও ভাবো যে কি করবে, তারপর আমাকে জানাবে। তন্নি আয়রাকে দরজা বন্ধ করে দিতে বাধ্য করলো। কেন বুঝতে পারেনি আয়রা। তবে দরজা বন্ধ করে সে বিছানায় বসে কিছুক্ষণ পা দোলাতে থাকে। আদ্র যত দ্রুত সম্ভব আয়রাদের বাসায় আসে। আদ্র যখন আসে তখন অনুপমা বাসায় ছিল না। রাশেদা তাকে প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দেন। আদ্র এসে দেখতে পায় ড্রয়িং রুমে তন্নি আর রাশেদা বসে। ওরা দুজন আদ্রকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যায়। আদ্রকে বেশ উগ্রীব দেখাচ্ছে। আয়রা কোথায়? দরজা খুলেছে? ওর কিছু হয়নি তো? আদ্রের মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব টেনশনে ছিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তন্নি রাশেদার দিকে তাকায় একবার। রাশেদা চুপটি মেরে মুচকি হাসে। এক পক্ষের উত্তর উনি পেয়ে গেছেন। ফলাফল চমৎকার। কি হলো, কিছু বলছেন না যে? চাচি আম্মু, আয়রা ঠিক আছে তো? জানি না, তুমিই গিয়ে দেখো। দরজা সে যে বন্ধ করেছে আর খোলেনি। আদ্র তাড়াহুড়ো করে উপরে আয়রা রুমের সামনে যায় আর নক করতে থাকে। হঠাৎ এমন নক করায় আয়রা পেছন ফিরে তাকায়। তার হাতে সেই পুরনো ডায়েরিটা, আর ডায়েরির ভাঁজে রয়েছে আদ্রের ছবি। অপলক নয়নে অবলোকন করতে ব্যস্ত ছিল আয়রা। আর নিজেরই মধ্যে নিজের প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ছিল যে সে কি সত্যিই আদ্রকে ছাড়া থাকতে পারবে। প্রশ্নটা নিজেকে করতেই ভেতর থেকে তোলপাড় শুরু হয়ে গেছে। আদ্র নক করেই যাচ্ছে, মুখে কোনো কথা নেই। আয়রা বিরক্ত হয়ে দরজা খুলে দিতে আচমকা আদ্রকে দেখে চমকায় আয়রা। ভাবে চোখের ভুল, কিন্তু হঠাৎই আদ্র তাকে আরও চমকে দিয়ে খুব শক্ত করে জাপটে ধরে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নেয়। আয়রা রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকলো আর কি হচ্ছে বুঝতে চেষ্টা করলো। আদ্রের এমন কর্মে আয়রার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আদ্র যতটা সম্ভব আয়রাকে খুব শক্ত করে নিজের সাথে মিশিয়ে রাখার চেষ্টা করে, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। এতটাই শক্ত করে ধরে যাতে আয়রার কষ্ট হচ্ছিল। এটা বুঝতে পেরে আদ্র তাকে ছেড়ে দেয় আর লাগাতার বলতে থাকে, তুমি ঠিক আছো তো আয়রা? আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আসলে আমি তোমার সাথে এতদিন যা করেছি ঠিক করিনি। আমাকে মাফ করে দাও। আয়রা চুপ করে থম মেরে রইল। আদ্র আয়রাকে ভালো করে একবার দেখে বলল, থ্যাংক গড। জানো, আজ যদি তুমি নিজেকে কিছু করে ফেলতে, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। এই ব্যথা কুড়ে কুড়ে খেত আমাকে। তন্নি যখন আমাকে বলল যে তুমি এসে কান্নাকাটি করে দরজা বন্ধ করে বসে আছো, আমি তখন খুব ভয় পেয়ে গেছি। ভয়ে আমার জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমার মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারালাম। আয়রা ভ্রু কুঁচকে তাকালো আর আদ্রের কথা বুঝতে চেষ্টা করলো। তন্নি মিথ্যা কেন বলল বুঝতে পারল না। কি হলো, কথা বলবে না আমার সাথে? তখনই রুমে ঢুকলো তন্নি আর রাশেদা। তাদের প্ল্যান ছিল এটা। তা বলে দিলে আয়রা তাচ্ছিল্যের সঙ্গে বলে, তোমরা এটা করে মোটেও ঠিক করোনি। যে মানুষটা আমাকে বিশ্বাসই করে না, সে আমাকে ভালো কি করে বাসতে পারে? আমি বিচ্ছেদ চাই, এটাই ফাইনাল। আয়রা আমার কথা শোন। ভাবি, আরে কোথায় যাচ্ছ? তন্নি আর রাশেদা আয়রার পেছন পেছন যেতে নিলে আয়রা নিষেধ করে দিতে বলে, আমাকে আমার মতো ছেড়ে দাও। আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব। জোর করলে ভালো হবে না একদম। রাশেদা আর তন্নি থেমে যায় আর সামনে অগ্রসর হয় না। আদ্র
বেপরোয়া হয়ে বিছানায় মাথা হাত দিয়ে বসে পড়ল। চোখ টকটকে লাল রূপ ধারণ করেছে। আয়রার কথাগুলো সত্যিই কড়া ছিল। কিভাবে মেনে নেবে আদ্র নিজেও বুঝতে পারছে না। তবে আয়রার এই কথাগুলো নিজের মধ্যে এক হাহাকার মিশে আছে তা সে ভালো করেই বুঝতে পারছে। মনে থেকে এটা কথা ক্রমাগত ভেসে আসতে থাকলো। আচ্ছা, আমাদের মাঝে কিছু কি ছিল? হ্যাঁ, হয়তো ছিল। স্নিগ্ধ এক প্রেম ভালোবাসা ছিল অকাল লগ্ন শেষে। আমিও কি তাহলে তোমাকে হারালাম অবশেষে? আফসোস হচ্ছে ভীষণ আদ্রের। সঙ্গে প্রশ্নের উত্তরটাও খুঁজে বেড়ালো। হঠাৎই আদ্রের চোখ যায় নিচে পড়ে থাকা ডায়েরিটার দিকে। আদ্রার ছাদে গিয়ে নিশ্চুপ চোখে পানি বিসর্জন দিতে থাকে। মুখে সে যাই বলছে তা মনের কথা নয়, জেদ ধরে এমন কথা বলছে সে। তবে এটা বেশ বুঝতে পারছে আদ্রকে ছাড়া থাকা তার পক্ষে কঠিন। একটু একটু করে খুব ভালোবেসে ফেলেছে তাকে। ভালোবাসাকে ছেড়ে দূরে থাকবে কি করে সে জানে না। তবে এই সিদ্ধান্তটা কঠিন তার জন্য। আদ্রের জন্যও কি তাই? আচ্ছা, আদ্রও কি তাকে ভালোবাসে নাকি সব মিথ্যা? আদ্রের চোখে যে সে শূন্যতা, হাহাকার, হতাশা দেখতে পেল, তাও কি মিথ্যা নাকি সত্যি? আদ্র ডায়েরিটা পড়ে বুঝতে পারে আয়রা তাকে অনেক আগে থেকেই ভালোবাসত। ডায়েরিতে সব উল্লেখ করা আছে। আয়রার ভালোবাসাগুলো কত সুন্দর তা সে ডায়েরিটা না হাতে পেলে বুঝতে পারত না। আদ্র কেন এতদিন জিশানের জন্য আয়রার সাথে অন্যায়টা করেছে তার জন্য নিজের উপরই রাগ হতে থাকলো। তন্নি পেছন থেকে বলল, ভাইয়া এখন কি করবা? আয়রা আমাকে ছাড়া থাকতে পারবে না। আর তুমি? আমিও না। এতদিন যা করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। আয়রা কই? ছাদে। আচ্ছা, দেখছি। এটা কি? আদ্রর হাতে ডায়েরিটার দিকে ইশারা করে। তুই নিজেই দেখ। আদ্রের ঠোঁটে এক ফালি হাসি লেগে আছে। এই হাসিকে কেন তন্নি বুঝতে পারল না? তোর ভাবি তোর ভাইয়ারই থাকবে, বুঝলি শাকচুন্নি? তন্নির নাকের ডগায় টোকা মেরে হাসে আদ্র আর ছাদে যাওয়ার জন্য পা বাড়ায়। তন্নি পেছন থেকে চেঁচিয়ে বলে, অল দি বেস্ট। আদ্র ছাদে যায় আর দেখে আয়রা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। আদ্র বুকের বাপাসটা চিনচিন ব্যথা অনুভব করে আর ঠোঁটের কোণে হাসি গায়েব হয়ে যায়। সে নিশ্চুপে পা ফেলে আয়রার সামনে যায়। আয়রা আদ্রকে দেখে বলে, কেন এসেছেন আপনি? চলে যান এখান থেকে। সত্যিই চাও কি আমি চলে যাই? হ্যাঁ চাই, সত্যি। হ্যাঁ। তাহলে চোখের পানি কেন? আয়রা চুপ থাকলো দেখে আদ্র আয়রার কানে কানে ফিসফিস করে বলল, ভালোবাসো আমাকে? আয়রা একটু দূরে সরে যায় আর পেছন ফিরে থাকে। বস্তুত সে ইগনোর করতে চেয়েছিল। আদ্র আবারও আয়রার সামনে গিয়ে আলতো করে তার চোখের পানি মুছে দেয় আর গালে হাত রেখে বলে, কি হলো বলো, ভালোবাসো আমাকে? পুনরায় চুপ থাকতে আদ্র তার উত্তর পেয়ে যায়। ছাদের এক পাশে ফুলের গাছ ছিল, তার মধ্যে একটা গোলাপ খুব সুন্দর ফুটেছিল। আদ্র হুট করে সেখানে চলে যায়। আয়রা তাকিয়ে দেখল। আদ্র ফুলটা ছিঁড়তে যায় আর হাতে কাটা ফোটার ভান করে ব্যথায় আউচ বলে হালকা চিৎকার দেয়। আয়রা তাড়াতাড়ি আদ্রের কাছে এগিয়ে আসে, বলে, কি হলো, কাটা ফুটে গেছে? না, ভালোবাসা ফুটেছে। তুমি ভালোবাসো না তাই গোলাপের কাঁটা ভালোবাসা দিচ্ছি। কি আর করার, ফুটা কপাল আমার। আদ্রের হাত ধরে দেখে একদম ঠিকঠাক, তাই সে হালকা রাগে গাল ফুলিয়ে পেছন ফিরে যায়। আদ্র ফুলটা খুব সাবধানে ছিঁড়ে হাতে নিয়ে হাঁটু গেড়ে আয়রার সামনে বসে পড়ে আর বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। সেই ভালোবাসা থেকে কি আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা না করতে পারলে সেটা কেমন ভালোবাসা? আমি সত্যি বলছি, আর কখনো এমন করব না। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ অন্তত দাও আমাকে আয়রা, প্লিজ। আই প্রমিস আর কখনো এমন কিছু করব না যাতে তোমার চোখে পানি ঝরে।
ভেবে দেখলাম আমিও তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যেটা আমি এতদিন রাগে ক্ষোভে বুঝিনি সেটা এখন বুঝেছি। আর সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ লাভ মি আয়রা? আয়রা চুপ থাকলো। অনেকক্ষণ পর কি ভেবে যেন তার সব রাগ পানি হয়ে যায়। আয়রাকে তাও চুপ থাকতে দেখে বলে, ফুলটা নাও তো। আয়রার হাতে ফুলটা দিয়ে দুই কানে ধরে আয়রার সামনে হাঁটু গেড়ে বসে আদ্র। ছোট বাচ্চাদের মতো করুণ কণ্ঠে বলে, সরি, আর কখনো এমন হবে না। সত্যি বলছি, খুব বিশ্বাস করব এবং ভালোবাসবো তোমাকে। একটা বার মাফ করে দাও আমাকে। আয়রা এবার যেন হেসে ফেলে। আর এবার আদ্র আয়রার পা ধরতে গেলে আয়রার চোখ বড় বড় করে দূরে সরে যায়। এটা কি করছেন আপনি? উঠুন বলছি। আদ্র দুষ্টুমি করে বলে, উঠতে পারছি না। আয়রা আদ্রের হাত টেনে ধরে উঠাতে গেলে আদ্র উঠে আয়রাকে জড়িয়ে ধরে। কানে ফিসফিস করে বলে, আই লাভ ইউ। টু টু কি? জানি না, জেনে বলো। আই লাভ ইউ টু। আর কখনো ছেড়ে যাওয়ার কথা মনে ভুল করেও আনবে না। বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে। আয়রা আদ্রের মুখ চেপে ধরে। চুপ। আয়রা পরম প্রশান্তির স্থান আদ্রের বুকের ভালোবাসায় মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এতদিন পর মনে হচ্ছে সে খুব ভালো আছে। মনে হচ্ছে এটাকেই বুঝি বলে অবশেষে পূর্ণতা। ভালোবাসা শুধু ভালোবাসতে শেখায় না, ক্ষমা করতেও শেখায়। তা না হলে এ কেমন ভালোবাসা? আর অনুতপ্ত হলে তো আল্লাহও তার বান্দাকে ক্ষমা করে, বান্দারা কেন না? ভালোবাসাকে ক্ষমা করে দিলে যদি ভালো কিছু পাওয়া যায়, তবে হোক না চমৎকার কিছু, দোষের কি? আদ্র আর আয়রাকে এক হতে দেখে তন্নি খুশিতে লাফিয়ে ওঠে। রাশা থেকে জানায়, প্ল্যান সাকসেসফুল। অনেক কিছু পর অবশেষে এক হলো দুজন। ভালো থাকুক ভালোবাসা। ভালোবাসা সুন্দর, আর সব ভালোবাসাগুলোই পাক পরিপূর্ণতা। সমাপ্ত। অবশেষে। রিটেন বাই সুমাইয়া করিম।